নমস্কার। রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শিশু সেবায় আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তারবাবু ডক্টর পি.কে. দাস। দীর্ঘদিন আপনাদের এই শিশু সেবার পরামর্শ দিয়ে চলেছেন বিভিন্নভাবে, বিভিন্ন বিষয় নিয়ে শিশুদের যাতে সচেতন হয়ে তাদের সুস্বাস্থ্যের জন্য সমস্ত যারা গার্জেন রয়েছেন তারা নিজেরা শিশুদের যত্ন নেওয়ার তারা যে চেষ্টা ডাক্তার করে চলেছেন তাদের সাহায্য করার জন্য আজকে আমরা আমাদের এই অনলাইন মাধ্যমে আবার নতুন জায়গায় আমরা আজ থেকে আরম্ভ করলাম শিশু সেবায়। ডাক্তারবাবু নিয়মিতভাবে এই বিকাল 4:30 থেকে 5টা পর্যন্ত আপনাদের সেবা দেন। আপনারা এই কথামৃত ভবন ইউটিউব চ্যানেলের মধ্যে এসে প্রতি বুধবার আপনারা 4:30 থেকে 5টা আপনারা এই শিশু সেবা সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর যদি মনে করেন আপনার কোনো প্রশ্ন কমেন্টে জানাবেন, পরের সপ্তাহে আমরা সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে হয়তো সেটি সম্ভব হয় না, আপনারা কমেন্ট করে রাখবেন, পরের সপ্তাহে আপনাদের যথাযথ উত্তর দেবেন ডাক্তারবাবু। আজকে আরম্ভ করার জন্য ডাক্তারবাবুকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার। নমস্কার, প্রণাম মহারাজজি। আমি ডক্টর পি.কে. দাস কথামৃত ভবন থেকে আজকে আপনাদের এই শিশু স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে আজকের এই প্রোগ্রামটা শুরু করছি। অন্যান্য দিনের মতো আজকে একটি টপিকস নিয়ে আলোচনা আমরা রাখা হয়েছে। এটা খুব একটা বার্নিং ইস্যু, এটা আমাদের সবারই এটা খুব জানা দরকার। অপুষ্টি, ম্যালনিউট্রিশন এবং এই নিয়ে অপুষ্টির ব্যাপারেই আজকে বিশেষ একটা আলোচনাটা রাখা হয়েছে। এটা একদিনে হয়তো হবে না, পরের সপ্তাহ হয়তো পরের একটা সিটিংয়েও এটা নিয়ে নেওয়া যাবে। আন্ডার নিউট্রিশন এটা একটা এমনই একটা ইস্যু যেটাকে বুঝতে অনেকেই বুঝেও ঠিক প্রপার জিনিসটা বুঝতে পারেন না। সেই জিনিসটা হলো আন্ডার নিউট্রিশন। এরা বলছে, এক্সপার্টসরা বলছে, একটা সেট অফ কন্ডিশনস, একটা ইস্যু নয়, এটা এর মধ্যে অনেক কিছু নিয়ে জড়িয়ে আছে। দ্যাট রেজাল্টস ফ্রম অনেক কিছু কারণ থেকে এটা হতে পারে। একটা ইনঅ্যাডিকুয়েট, কম কনজামশান হচ্ছে, পুওর অ্যাক্রিশন, সেটা দিয়েও এটা কাজে লাগছে না, অর এক্সেসিভ লস অফ নিউট্রিয়েন্টস, অথবা নিউট্রিয়েন্টস লস হয়ে যাচ্ছে শরীর থেকে। এই তিনটে যে কোনো একটা কারণের জন্যেই আন্ডার নিউট্রিশন হতে পারে। আচ্ছা, আবার আন্ডার নিউট্রিশনের মধ্যে ওভারওয়েটও তো যেমন আছে, অ্যান্ড ওবেসিটি রিলেটেড প্রবলেমও যেমন আছে, তেমনি এক্সেসিভ ইনটেক অফ নিউট্রিয়েন্টস অর প্যাথোলজিক্যাল কন্ডিশনস, এর মধ্যে যেমন ওভারওয়েটও আছে এবং ওবেসিটিও আছে, অ্যান্ড ইজ কজড বাই ওভার ইনলার্জ অর এক্সেসিভ ইনটেক অফ নিউট্রিয়েন্টস। তাহলে ম্যালনিউট্রিশন কাকে বলবো? রেফার্স টু ডেফিসিয়েন্সির জন্য, অভাবের জন্যও হতে পারে, অথবা এক্সেসের জন্যও হতে পারে, অথবা ইমব্যালেন্সের জন্যও হতে পারে। তিনটে যে কোনো একটা কারণের জন্যে পুষ্টিটাই অভাব অথবা বেশি করে আসছে, অথবা ইমব্যালেন্স, তার মধ্যে ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস সমান পরিমাণ আসছে না। যে কোনো একটি কারণের জন্যেই এই ম্যালনিউট্রিশন তাহলে সম্ভব। তাহলে এই ম্যালনিউট্রিশন কনোটস আন্ডার নিউট্রিশন অ্যাজ ওয়েল অ্যাজ ওভার নিউট্রিশন, দুটোইকেই একসাথে ইনক্লুড করা হয়েছে। In practice, however, often the terms malnutrition and protein energy malnutrition are used interchangeably. Consequences of undernutrition. Undernourished children have higher risk of infections and mortality. এ তো সবাই আমরা জানি মোটামুটি, কিন্তু সে একই জায়গায় এরাও
ইন্ডিকেট করছে যে এটা হাই রিস্ক অফ ইনফেকশনস আন্ডার নিউট্রিশন থাকলে হতে পারে, অ্যান্ড মর্টালিটি, এবং সেখান থেকে মৃত্যু হারও বেশি। বলছে আন্ডার নিউট্রিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ 35% অফ আন্ডার 5 ডেথস। 5 বছরের নিচে শিশুদের যা ডেথ, তার 35%-এর ক্ষেত্রে আন্ডার নিউট্রিশনটা তার জন্যে দায়ী। এবার বলছে আন্ডারওয়েট, স্টান্টিং অ্যান্ড, বলছে এর মধ্যে আন্ডার নিউট্রিশন 3টে সাবগ্রুপস রয়েছে: আন্ডারওয়েট, ওয়েস্টিং অ্যান্ড স্টান্টিং। আমরা আন্ডারওয়েট বলতে একটা ছোটোখাটো চেহারা, এটাই বুঝি। ওয়েস্টিং একেবারে ঝরে গেছে, আর স্টান্টিং একেবারে ছোট হয়ে গেছে। এই রকম জিনিসগুলোকে মোটামুটি বোঝানো হয়েছে। আন্ডারওয়েটকে কি দিয়ে, কোন প্যারামিটার দিয়ে বোঝানো হচ্ছে? লো ওয়েট ফর এজ। এর ক্রাইটেরিয়াটা হচ্ছে লেস দ্যান -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি হয়, তাহলে তাকে বলছে আন্ডার নিউট্রিশন, আন্ডারওয়েট বলছে। স্টান্টিং ডিনোটস লো হাইট ফর এজ। এটাকেও -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নিচে যদি আছে তাকে স্টান্টিং বলে। হাইট ফর এজ, লো হাইট ফর এজ, -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নিচে যদি চলে যায় তাহলে কে বলা হয় স্টান্টিং। ছোটো বেটে, ভীষণভাবে ছোটোখাটো। আর স্টান্টিং। ওয়েস্টিং তেমনি, ওয়েস্টিং মানে একেবারে ঝরে গেছে, ভীষণভাবে ওয়েট লস হয়ে ঝরে গেছে। এটাকে কী বল? লো ওয়েট ফর হাইট। ওয়েট ফর হাইট, হাইট অনুযায়ী তার যে ওয়েটটা হওয়া উচিত সেটা কমে গেলেই তখন আমরা তাকে বলবো ওয়েস্টিং। এটাও লেস দ্যান 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নিচে হলে তখন আমরা তাকে বলবো ওয়েস্টিং। আচ্ছা, এইবার আন্ডারওয়েট, তাহলে এখানে বলছে আন্ডারওয়েট, স্টান্টিং অ্যান্ড ওয়েস্টিং। আন্ডারওয়েট বলছে লো ওয়েট ফর এজ, ওয়েট ফর এজ লেস দ্যান -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাকে বলা হয়েছে, দুটো সাব ক্লাস করা হয়েছে, মডারেট আন্ডারওয়েট অ্যান্ড সিভিয়ার আন্ডারওয়েট। এইটা -2 থেকে -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি হয় তাহলে মডারেট আন্ডারওয়েট, আর -3 নিচে যদি যায় তাহলে সিভিয়ার আন্ডারওয়েট। পরিষ্কার ব্যাপার, এ তো আপনারা সবাই জানেন। কেন অনেকে, যেমন ডাক্তার, আমি আবার বলছি যে প্যারামেডিক্যাল ওয়ার্কার্স, যেমন আমাদের যেমন হেলথের অনেক স্বাস্থ্যকর্মীরা এর সঙ্গে জড়িয়ে আছে, এই ছাড়াও নার্সিং স্টাফ, টিচার্স, গার্জিয়ানস সবাই এর সঙ্গে জড়িয়ে আছে। অতএব তাদের জ্ঞাতার্থে প্রতি যারা স্বাস্থ্য সম্বন্ধে অ্যালার্ট এবং যারা বিশেষ করে চাইল্ড হেলথ রিলেটেড ওরিয়েন্টেড, চাইল্ড কেয়ার রিলেটেড, দে আর ভেরি মাচ ওরিয়েন্টেড, তারা কিন্তু সবাই এই ব্যাপারগুলো কিছু না কিছু আন্দাজ আছেই। তাদের জ্ঞাতার্থেই এটা বেশি করে বলা যে আন্ডারওয়েটটা তাহলে মডারেট আন্ডারওয়েট -2 to -3, আর সিভিয়ার আন্ডারওয়েট লেস দ্যান -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি ওয়েট নিচে। ওয়েট ক্রাইটেরিয়া হলো ওয়েট ফর এজ। স্টান্টিং ছোটোখাটো চেহারা, মডারেট স্টান্টিং, এটা হাইট ফর এজ বিলো -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, -2 থেকে -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। -3 নিচে চলে গেলে তাকে সিভিয়ার স্টান্টিং, খুব শর্ট স্ট্যাচার, সিভিয়ার স্টান্টিং তাকে বলা হয়। আর 3টে হলো ওয়েস্টিং, এটা কি ওয়েট ফর হাইট, ওয়েট ফর হাইট। এইটা মডারেট ওয়েস্টিং এবং সিভিয়ার ওয়েস্টিং। বলছে যে
লেস দেন -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত বলা হয় মডারেট ওয়েস্টিং, এবং তার উপরে সিভিয়ার ওয়েস্টিং যদি হয়, মানে লেস দেন -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে বলা হবে সেটাকে সিভিয়ার ওয়েস্টিং। আচ্ছা, এপিডেমিওলজি। এবার আমরা এপিডেমিওলজি একটু চোখ বুলিয়ে দেখা যাক এর মধ্যে ব্যাপারগুলো কি আছে। চাইল্ডহুড আন্ডার নিউট্রিশন অ্যান্ড is an underlying cause of an estimated 45% of all deaths among under 5 children. 45% ক্ষেত্রে ডেথের জন্যে এই চাইল্ডহুড আন্ডার নিউট্রিশনটা এর জন্যে দায়ী। এখানে এরকম ডেটাটা দিচ্ছি। বলছে যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 15-16 সালে ক্যারি আউট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 36% আন্ডারওয়েট ছিল, 36%, 38% of the India's children underweight ছিল, 38% সেখানে স্টান্টেড ছিল এবং 21% ওয়েস্টেড ছিল। এই হলো 15-16 ফিগার। আচ্ছা, কম্পেয়ারেবল ফিগার্স 5-6 করা হয়েছে, মানে 10 বছর আগে, ওয়ার যেটা আগে এখন হয়েছে 36%, আগে ছিল 43%, যেটা এখন হয়েছে 38 সেটা ছিল 48%, আর যেটা ছিল 21% সেটা ছিল আগে 20% কাছাকাছি। কিন্তু অন্যগুলোর অনেকটাই মেজর রিডাকশান হয়েছে এই 10 বছরে। অতএব এই জিনিসটা আমাদের সবারই জ্ঞাতার্থে বলছি যে ইমপ্রুভমেন্ট হয়েছে, ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু যেটা ভেরি স্লোলি আস্তে আস্তে ইমপ্রুভমেন্টটা হয়েছে, স্লো রিডাকশান। তাই বলছি, তারা বলছে, এক্সপার্টরা বলছে, দেয়ার হ্যাজ বিন এ স্লো রিডাকশান ইন আন্ডার নিউট্রিশন ইন দ্য কান্ট্রি ওভার দ্য ইয়ার্স। এই আর একটা কথা বলছে যে প্রপোর্শন অফ আন্ডারওয়েট চিলড্রেন ইন রুরাল এরিয়াস 38% ইজ হায়ার, অনেক বেশি, দেন আরবান এরিয়াস। শহর এলাকায় যেখানে 29% রয়েছে সেটা 38%, প্রায় 40%, আর এখানে 29%, আরবান আর রুরালে। তাহলে রুরালে কিন্তু আন্ডার নিউট্রিশনটা অনেক বেশি। আচ্ছা, এবার বলছে এই আন্ডার নিউট্রিশনের এই কারণটা কি। বলছে ডিউরিং দ্য ফার্স্ট 6 months অফ লাইফ, এপিডেমিওলজি হিসাবে বলছে 20-30% চিলড্রেন অলরেডি আন্ডার নারিশড। 6 মাসের মধ্যে অলরেডি আন্ডার নারিশড। কেন 30% অলরেডি আন্ডার নারিশড? কেন? তারা বেরিয়েছে কিন্তু লো বার্থ ওয়েট হিসাবে। বলছে বিকজ দে ওয়ার বর্ন লো বার্থ ওয়েট। লো বার্থ ওয়েট বলতে 2.5 কিলোর নিচে তারা বেরিয়েছেই ছোট, অতএব কিছু করার নেই। দ্য প্রপোর্শন অফ আন্ডার নিউট্রিশন অ্যান্ড স্টান্টিং স্টার্টস রাইজিং আফটার 4 to 6 months অফ এজ। বলছে আফটার 6 months অফ এজ ব্রেস্ট মিল্ক পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্কের জন্য প্রত্যেককেই বলা হয়েছে। তারপরে বলছে যে ইজ নট এনাফ, তার জন্যে এক্সট্রা আমাদের যে ফুড যেগুলো দেওয়া হয় সেটা আমরা শুরু করে দেই, সলিড ফুড আমাদের শুরু করে দেওয়া হয়। দেয়ারফোর কমপ্লিমেন্টারি ফিডিং শুরু করে দেওয়া হয় 6 মাস থেকে। এটা যদি কোনো কারণে দেরি করা হয় অথবা ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্টে অল্প দেওয়া হয়, তাহলে কিন্তু আন্ডার নিউট্রিশন কিন্তু ভালো মতন শুরু হয়ে যায় একেবারে। এটাই বলেছে ওরা। অতএব কমপ্লিমেন্টারি ফিডিং অ্যাট 6 months অফ এজ ইট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। মানে সলিড ফুড শুরু করা ব্যাপারটা খুবই প্রয়োজনীয় রয়েছে, এবং এছাড়া উপায় নেই এটাকে আর কন্ট্রোল করার।
তাহলে প্রথম কারণ হচ্ছে যে লো বার্থ ওয়েট 6 মাসের নিচে যেটা রয়েছে, অ্যাজ বিকজ সেটা একটা বড় কারণ হচ্ছে লো বার্থ ওয়েট নিয়েই তারা জন্মগ্রহণ করেছে, 2.5 কিলোর নিচে জন্ম নিয়েই তারা অতএব সেই জায়গা থেকে তো পিছিয়ে যাওয়া যাবে না। অতএব তাদের সেখান থেকে কমব্যাট করে, যাতে সেখানে কন্ট্রোল করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেই অপুষ্টির হাত থেকে তাদের রেহাই পেতে পারি, সেই ব্যবস্থাটা আমাদের করে দিতে হবে। It is estimated that only 10% of children between the age of 6 থেকে 24 মাস have adequate nutritional intake. Most children in the country are thus nutrition hungry in this critical phase period. এই 6 মাস থেকে 2 বছরের মধ্যে, অর্থাৎ এই মধ্যে ব্রেস্ট মিল্ক অ্যালোন ইজ নট এনাফ টু মিট এনার্জি রিকোয়ারমেন্ট, এবং বলছে যে অ্যাডিকুয়েট নিউট্রিশনাল ইনটেক ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। তাহলে 6 থেকে 24 মাসের মধ্যে এই নিউট্রিশনাল হাংরি থাকে, এবং সেক্ষেত্রে এই সলিড ফুড অ্যাডিকুয়েটলি দিতে হয়। ইন অ্যাডিশন, আমাদের শিশুরা বেশি মাত্র বিকামস মোর প্রোন ফর ইনফেকশন। কী ধরনের ইনফেকশন? ডায়রিয়া, নিউমোনিয়া অ্যান্ড আদার ইনফেকশন, এগুলো বেশি মাত্রায় ভোগে। তারপরে অ্যাডিকুয়েট ওয়েট গেইন তাদের কিন্তু হয়ে ওঠে না। মানে আর বিশেষ করে এই পিরিয়ডের মধ্যে যদি তারা বেশি মাত্রায় ভোগে, তাহলে কিন্তু সেই গ্রোথ পিরিয়ডের মধ্যে তাহলে কিন্তু আরও ক্রিটিক্যাল এই পিরিয়ডের মধ্যে যদি সেই ইলনেসে অ্যাফেক্টেড হয়, তাহলে কিন্তু আরও কিন্তু গ্রোথটা আরও নিচের দিকে নেমে আসে। তাহলে লেট ইন্ট্রোডাকশন অফ কমপ্লিমেন্টারি ফিডিং অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট ফুড ইনটেক লিডস টু ইনক্রিজিং প্রিডিসপোজিশন অফ আন্ডার নিউট্রিশন। তাহলে লেট কমপ্লিমেন্টারি ফিডিংয়ের লেট ইন্ট্রোডাকশন এটা হলে চলবে না, ইনঅ্যাডিকুয়েট ফুড ইনটেক সেটা কম হলেও চলবে না। ইম্পর্টেন্স অফ ফিটাল লাইফ অ্যান্ড দ্য ফার্স্ট 2 ইয়ার্স, মানে প্রথম 1000 দিনের গল্পটা একটু শুনুন, যে ফিটাল লাইফ অ্যান্ড দ্য ফার্স্ট 2 ইয়ার্স অফ লাইফ, মানে ফার্স্ট 1000 days, দ্যাট ইজ দ্য উইন্ডো ফর লিনিয়ার গ্রোথ অ্যান্ড ব্রেন গ্রোথ। এই ম্যাক্সিমাম ব্রেন গ্রোথ এবং শরীরের লিনিয়ার গ্রোথটা এই সময়ের মধ্যে 1000 days, প্রথম সে একদম সিন্স কনসেপশন, সে মায়ের পেটে থাকা অবস্থা থেকে। লেন্থ অ্যাট 2 years ইজ প্রেডিক্টার অফ অ্যাডাল্ট হাইট অ্যান্ড প্রোডাক্টিভিটি। বলা হয়েছে যে 2 বছরে আমাদের যে লেন্থটা তৈরি হয়ে যায়, তা সেটা অ্যাডাল্ট লেন্থের হাফ তৈরি হয়ে যায়। অর্থাৎ সেই পিরিয়ডের মধ্যে লেন্থটা যদি অ্যাডিকুয়েটলি রিচ না করা যায়, তাহলে কিন্তু স্টান্টেড থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই একটা ব্যাপার যেমন বলছে, আর বলছে এই পিরিয়ডের মধ্যে যদি আমাদের অ্যাডিকুয়েট নিউট্রিশনটা না দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু ব্রেন গ্রোথও অনেকটাই পিটিয়ে যেতে পারে। অতএব সাবনর্ম্যাল ব্রেন গ্রোথ মানে বুদ্ধিসাধ্যির হার এবং চালাকচতু যতটা সুস্থ স্বাভাবিক ভাবে সে কমব্যাট করতে পারবে সব জিনিস, সেই জিনিসটা কিন্তু অনেকটাই কমে যাবে। অতএব ফার্স্ট 1000 days অফ লাইফ, মানে সেই মায়ের পেটের কনসেপশন থেকে প্রথম 2 বছর, এটা সব মিলিয়ে 1000 দিন বলা হয়েছে। এই পিরিয়ডের মধ্যে নিউট্রিশনটা ভীষণভাবে জরুরি, এবং এটার জন্যেই অ্যাডিকুয়েট লিনিয়ার গ্রোথ এবং অ্যাডিকুয়েট ব্রেন গ্রোথ পিছিয়ে যাচ্ছে। নিউট্রিশন ডিউরিং দ্য ফার্স্ট 1000 days since conception, encompassing pregnancy and the first 2 years of life, is 2 years near adult size। আচ্ছা, বলছে যে encompassing pregnancy and first 2 years of life is of paramount importance for realizing the physical and intellectual potential. Nutritional corrections after 2 years will not change these outcomes. নিউট্রিশনাল কারেকশান 2 বছরের পরে আমরা কারেক্ট করলেও কিন্তু এই কারেকশানটা আর হবে না। এটা ইরিভার্সেবল চেঞ্জ কিন্তু তাদের মধ্যে কিন্তু চলে আসে, ওটার
রিভাইভ করা যাবে না, আর ওটাকে ফিরে পাওয়া যাবে না যদি ওই সময় 2 বছরের মধ্যে যদি এটা ফিরিয়ে না দেওয়া যায়। ইরিভার্সেবল চেঞ্জটা তাহলে থেকে আসে। তাহলে বড় দুটো ইনফেকশন এগুলো যাতে না হয় সেগুলো দেখলো ডায়রিয়া অ্যান্ড নিউমোনিয়া অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট ডায়েটারি ইনটেক, এই তিনটে জিনিস কিন্তু সমানভাবে দায়ী, এবং এটা যাতে না হয় তাতে কিন্তু আমাদের সর্বতভাবে চেষ্টা করতে হবে। কার্ডিনাল ডিটারমিনেন্টস অফ আন্ডার নিউট্রিশন, লো বার্থ ওয়েট বলছে যে 20% অফ চাইল্ডহুড আন্ডার নিউট্রিশন ইজ অ্যাট্রিবিউটেবল টু ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, ফিটাল গ্রোথ, মায়ের পেটে গ্রোথ রেস্ট্রিকশন। আর বলছে লো বার্থ ওয়েট প্রায় রাফলি অ্যাবাউট এলবিডব্লিউ হার আমাদের প্রায় 38% পার্সেন্ট আমাদের লো বার্থ ওয়েটের হার। এখন একটু হয়তো সামান্য কমেছে, কিন্তু অ্যাভারেজ এটা না। ইনফেকশন, ডায়রিয়া, নিউমোনিয়া অ্যান্ড আদার ইনফেকশনস কনজিউম এনার্জি অ্যান্ড হ্যাম্পার গ্রোথ, অতএব এগুলো যাতে না হয় সেটাও দেখতে হবে। আর লো ফুড ইনটেক, ইনঅ্যাডিকুয়েট ব্রেস্ট ফিডিং, ডিলেড কমপ্লিমেন্টারি ফিডিং অ্যান্ড ইনসাফিসিয়েন্ট ফুড ইনটেক, তিনটেই ইনঅ্যাডিকুয়েট ব্রেস্ট ফিডিং কম করে নিচ্ছে, কমপ্লিমেন্টারি ফিডিং কম দিচ্ছে, অ্যান্ড ইনসাফিসিয়েন্ট ফুড ইনটেক means less energy and protein available for growth. This underlies about 55% of childhood undernutrition. ক্লিনিক্যাল সিনড্রোম অফ আন্ডার নিউট্রিশন, এটা কি বলেছে, ম্যারাসমাস একটা হতে পারে, অ্যাকিউট স্টারভেশন মানে অ্যাকিউট ইলনেস ওভার দ্য বর্ডার লাইন নিউট্রিশনাল স্ট্যাটাস প্রেসিপিটেটস দিস ফর্ম অফ আন্ডার নিউট্রিশন। অ্যাকিউট স্টারভেশন, একটা হঠাৎ একটা অপুষ্টি থেকে ম্যারাসমাস, রোগা পটকা হঠাৎ এরকম হয়ে গেল। সিভিয়ার টিপিক্যাল ফর্ম অফ সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, এটা যদি সিভিয়ার ফর্ম হয় তাহলে সেটাকে স্যাম হয়ে যাবে, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। কিন্তু অ্যাকিউট স্টারভেশন আর অ্যাকিউট ইলনেস ওভার এ বর্ডার লাইন নিউট্রিশনাল স্ট্যাটাস প্রেসিপিটেটস দিস ফর্ম অফ আন্ডার নিউট্রিশন, ম্যারাসমাস। তাহলে ম্যারাসমাস আর স্যাম, অ্যাকিউট শর্ট ডিউরেশনের জন্য হলে সেটাকে একটা ম্যারাসমাস, এবং এটা সিভিয়ার ম্যারাসমাস ইজ এ টিপিক্যাল ফর্ম অফ সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, স্যাম হয়েছে। খুব বেশি মাত্রা হলে তখন সেটাকে আমরা স্যাম বলবো। আচ্ছা, মেইন সাইন ইজ ওভার সিভিয়ার ওয়েস্টিং। আচ্ছা, বলেছে যে সিভিয়ার ওয়েস্টিং, ম্যারাসমাসের বড় সিভিয়ার ওয়েস্টিংয়ে এটাই বড় একটা পয়েন্টার, এই পয়েন্টার এগুলো দেখে আমাদের এগোতে হবে। কি হয়, একটা ব্যাগি প্যান্টস অ্যাপিয়ারেন্স রেফার্স টু লুজ স্কিন অন দ্য বাটাক্স অ্যান্ড হ্যান্ডস। ছবি দিয়ে দেখাচ্ছি যে ম্যারাসমিসের চেহারাগুলো অ্যাক্সিলারি প্যাড অফ ফ্যাট মে অলসো বি ডিমিনিশড। পরে আমরা ছবিগুলো একেবারে প্যান্টগুলো তার ঢিলা হয়ে গেছে, প্যান্টগুলো খুলে যাচ্ছে কোমর থেকে, এইরকম রোগা পাতলা হয়ে যায় একবার, সেটাই ব্যাগি প্যান্ট অ্যাপিয়ারেন্স, মানে ঢিলা ঢালা ব্যাগি প্যান্ট, হ্যাঁ এটাই অ্যাপিয়ারেন্স। আচ্ছা, আর দেয়ার ইজ নো ইডিমা, ইডিমা থাকে না, এই দুটোই ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স। তাহলে গ্রোথটা খুব কমে এসছে, নো ইডিমা। কোয়াশিয়ার কার্ড, মেইন সাইন্স পিটিং ইডিমা, জেনারেল অ্যাপিয়ারেন্স থাকে, ইডিমা থাকে, মাসল ওয়েস্টিং থাকে, স্কিন চেঞ্জ থাকবে, ডিফারেন্ট টাইপস অফ স্কিন চেঞ্জ উইথ পিগমেন্টেশন, পিগমেন্টারি স্কিন চেঞ্জ এগুলো থাকবে, অ্যান্ড মিউকাস মেমব্রেন লিশন। আর তার মেন্টাল অ্যাপিয়ারেন্স থাকবে, ইডিমা যেমন থাকবে, মেন্টাল চেঞ্জ হলো খুব অ্যাপাসেটিক, চুপচাপ থাকবে। এইটা হলো ম্যারাসমাসের চেহারা। এটা আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু ছবিটা অনেকটা এইরকম, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন তো, আশা করা যায় আপনারা এটা দেখতে পাচ্ছেন। এই দেখুন, ব্যাগি প্যান্ট অ্যাপিয়ারেন্স, একেবারে নিচের দিকে এরকম ম্যারাসমাসের চেহারা এরকম। আশা করে যে আপনারা বুঝতে পেরেছেন, রিয়ালাইজ করতে পেরেছেন। আচ্ছা, তাহলে হেয়ার চেঞ্জ, মেন্টাল চেঞ্জ, নিউরোলজিক্যাল চেঞ্জ, ট্র্যামার্স থাকে,
মানে হাত পাতগুলো কাঁপে, এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যানোরেক্সিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলো থাকে। অ্যানিমিয়া, কার্ডিওভাস্কুলার সিস্টেমস কিছু কিছু, কোল্ড, পেল এক্সট্রিমিটিস, অ্যানিমিয়া থাকবে, আর এইসব জিনিসগুলো থাকে। ম্যারাসমিক কোয়াশিয়ারকার, এগুলো দুটো জিনিসেই ফিচার থাকবে, তাকে বলা হয় ম্যারাসমিক কোয়াশিয়ারকার, মানে ফোলাও থাকবে এবং ম্যারাসমাসের ফিচারও থাকবে। আর সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, এটাকে বলেছি যে 3টে ক্রাইটেরিয়া যে কোনো একটা থাকলেই আমরা 6 মাস থেকে 5 বছরের মধ্যে, এটার মধ্যে যে কোনো একটা, ওয়েট ফর হাইট লেস দ্যান -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রেসেন্স অফ বাইপেডাল ইডিমা or mid-arm circumference less than 11.5 centimeter, left sided mid-arm circumference, tip of the এই পয়েন্ট, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিড পয়েন্টে লেফট সাইডের নিতে হবে। তারপরে অলিক্র্যানন, টিপ অফ দি অলিক্র্যানন প্রসেস এবং অ্যাক্রোমিয়ান, এই দুটো পয়েন্টের মাঝামাঝি পয়েন্ট থেকে নিতে হবে, এবং সেখানে 11.5-এর নিচে যে কোনো একটি ক্রাইটেরিয়া থাকলে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন আমরা তাকে বলতে পারি। এবার ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন, মাইল্ড টু মডারেট ম্যালনিউট্রিশন আমরা বলতে হবে যে 150 ক্যালোরি পার কেজি পার ডে এদেরকে আমাদের দিতে হবে। প্রোটিন দিতে হবে 3 গ্রামস পার কেজি পার ডে। এটা হলো মাইল্ড টু মডারেট ম্যালনিউট্রিশন। আচ্ছা, আচ্ছা, এই যদি হয় তাহলে আমরা মেনস্টে অফ আমাদের ম্যানেজমেন্ট, হোম ম্যানেজমেন্ট ইজ দ্য নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন হাই এনার্জি ফুড, রাফলি অ্যাবাউট 175 ক্যালোরি পার কেজি পার ডে করে দিতে হবে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে RUTF মানে রেডি টু ইউজ থেরাপিউটিক ফুড, মানে অলরেডি রেডিমেড ফুড, এরকম কিছু কিছু আছে, সেগুলোও দিয়ে দেখা যাচ্ছে যে খারাপ কিছু তাদের হয়নি, নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন তাদেরও হয়েছে, এ কথাকে এনারা দেখিয়ে দিয়েছেন। আচ্ছা, আর বলছে যদি কোনো ইনফেকশান হয় অ্যান্টিবায়োটিক ইউজ করে তাহলে করতে হবে, বিশেষ করে অ্যামক্সিসিলিন, এ কথা হচ্ছে সেফ অ্যান্টিবায়োটিক। আমাদের অন্য কোনো স্কিন অথবা রিলেটেড ব্যাপারগুলো যদি থাকে তাহলে অ্যামক্সিসিলিন অথবা কোঅ্যামক্সিক্ল্যাভির জাতীয় ইনফেকশান ফর 5 days। এছাড়াও চোখের যদি কোনো ইনফেকশান থাকে এবং বিশেষ করে কেরাটোম্যালাসিয়া, এই ধরনের সফটনেস অফ দ্য আই, সেই ধরনের যদি থাকে, মেগা ডোজ অফ ভিটামিন এ in the presence of clinical deficiency, xerophthalmia, bitter spot, keratomalaysia, এগুলো থাকলে রাফলি 1 লাখ ইউনিটস ইন প্রেসেন্স অফ ক্লিনিক্যাল ডেফিসিয়েন্সি অ্যান্ড অ্যালবেন্ডাজল এটাও দিতে হবে। ব্যাস, এইভাবে দেওয়ার জন্য বলছে। আচ্ছা, তাহলে আমরা বললাম যে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, এটাকে আমরা পরের দিন আরও ডিটেলসে আমাদের কভার করতে হবে। তাহলে মোটাকে এইটুকু বলা হয়েছে যে আমাদের কমপ্লিমেন্টারি ফিডিং, আমাদের এটা যেন ব্রেস্ট ফিডিংয়ে 6 মাসের পর থেকেই কমপ্লিমেন্টারি ফিডিং আমাদের এইটা যেন ঠিকঠাক থাকে, আমরা যেন অবশ্যই এই ফিডিংটা আমরা যথাযথভাবে ঠিকঠাকভাবে 6 মাসের পর থেকেই অতিরিক্ত খাবার ব্রেস্ট ফিডিংয়ের সাথে সাথে প্রত্যেকটা বাচ্চার জন্য অ্যাডিকুয়েট 2 ইয়ার্স পর্যন্ত ব্রেস্ট ফিড যেন চলে, এবং তার সঙ্গে অতিরিক্ত খাবার
3 থেকে 5 বার পর্যন্ত অতিরিক্ত আমাদের খাবার দিতে হবে, সকালে, দুপুরে এবং রাত্রিরে। এছাড়াও মাঝখানে আরও দুখানা ছোট ছোট স্ন্যাক্স এর ফর্মে খাবার আরও তাদের দিতে হবে। 1 বছরের বাচ্চা 5টা তো খাবার অতিরিক্ত তাদের পাবেই পাবে। অতএব এইগুলো যেন অবশ্যই আমাদের দেখতে হবে। সাধারণত হোমমেড প্রিপারেশনের ব্যাপারে বেশি জোর দেওয়া হয়েছে, যে বাড়িতে হোম অ্যাভেলেবল যে খাবারগুলো আছে প্রত্যেকের সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী সেগুলো খাবারের দিকেই বেশি নজর দিতে হবে। অতএব এইগুলো যাতে পুষ্টিতে আসে সেইগুলো আমাদের বেশি নজর দেওয়া উচিত। যেমন রাইস, ডাল, ভেজিটেবলস এগুলো দিয়ে শুরু করতে হবে। রাত্রিবেলার দিকে বেশ কিছু এমনি আমরা যেমন সাধারণভাবে অনেক ফ্যামিলিতেই রুটি যেমন সাধারণভাবে খায়, ওরাও কিন্তু বাচ্চারা কিন্তু একটু ফাইবার কন্টেনিং জিনিস রুটি তাদের কিন্তু ওপরের পার্টগুলো নিয়ে ডালের সঙ্গে মিশিয়ে, তবে সেখানে ভেজিটেবলস মিশিয়ে রাত্রের দিকেও তারা কিন্তু কনজিউম করতে পারে। এইটা 6-7 মাসের পর থেকেই এটা ব্যবহার করা যেতে পারে। আর সকালে দুপুরের দিকে বা ডাল সবজি যে ফ্যামিলিতে যেমন প্যাটার্নটা আছে তার সঙ্গে শাকসবজিও কিন্তু দিতে হবে। সকালের দিকে ব্রেকফাস্টের একটা যেমন বিস্কিটসও যে কোনো একটা বিস্কুটস এটা গুঁড়ো করে খেতে পারে। একটু পাফড রাইস মানে মুড়ি জাতীয় সেগুলো কিন্তু গুঁড়ো করে কিছুটা দেন। তার সঙ্গে ডালের যেমন ছাতু এগুলো একটু মিশিয়ে, ছোলার ছাতু এগুলোও যেমন একটু মিশিয়ে একটু গরম জল দিয়ে করে লেই মতন করে সেটাও কিন্তু খাওয়ানো যেতে পারে। অতএব নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এইগুলো কিন্তু বাইরের থেকে কোনো সাপ্লিমেন্ট না করে হোম অ্যাভেলেবল এই জিনিসগুলো এগুলো এছাড়া ফ্রুটস জুস 6 মাসের পর থেকেই একটু করে অল্প কিছু, বিশেষ করে ভিটামিন সি এর অভাব থাকি, অতএব লেবুর রস এগুলো একটু দেওয়া যেতেই পারে ওয়ান টাইম দুপুরবেলা 11টা-12টা নাগাদ। এই সময় একটু তাতে কিন্তু ডেফিসিয়েন্সি থাকে এবং সেগুলো কমব্যাট করার জন্য এগুলো কিন্তু দিতে হবে ফ্রুট জুস। আচ্ছা, এছাড়া আর অন্য খাবার দুপুর রাত্রি ছাড়া 9 মাসের পর থেকে অ্যানিম্যাল প্রোটিনটাকে করার জন্য বলা হয়েছে। মানে মাছ, ডিম এগুলোও যেমন বলা হয়েছে, ডিমটা তার আগেও যেতে পারে, 7-8 মাস থেকেও এটা দেওয়া যেতে পারে, কিন্তু ফিশ বিশেষ করে বলা হয়েছে অ্যান্ড চিকেন এগুলো বলা হয়েছে যে 9 মাস থেকে এগুলো আস্তে আস্তে দেওয়া যেতে পারে। চিকেনের কথা বললেও কিন্তু বেশি মাত্রে মাছটাই ফিশ ইট ক্যান বি গিভেন এবং উইদাউট মাচ ডিফিকাল্টি। অধিকাংশ বাচ্চাই তারা যদি তাদের সোশ্যাল স্ট্যাটাস সাপোর্ট করে তাহলে কিন্তু মাছ তারা খেতেই পারে এবং তারা অধিকাংশ বাচ্চাই তাদের পুষ্টিতে এটা রাখলেই ভালো হয়। এইভাবে ক্যালোরিটা মিট আপ করলে গ্রোথ প্যারামিটার্স এগুলো দেখতে হবে সব ঠিকঠাক আছে কি না 1 বছর 2 বছর পর্যন্ত। অতএব যে কোনো বাচ্চার বার্থ ওয়েট 3 টাইমস হবে 1 বছরের শেষে, 4 গুণ হবে বার্থ ওয়েটের একেবারে 2 বছরের শেষে। এই প্যারামিটার্সগুলো যাতে করে মেনটেনড হয়। এছাড়া ভিটামিন সাপ্লিমেন্টগুলো যাতে অ্যাডিকুয়েট ভিটামিন ডেফিসিয়েন্সি যাতে না হয় তাতে করে দেখতে হবে। ভিটামিন ডি বিশেষ করে দেওয়ার জন্য বলা হয়েছে। এগুলো আমাদের 400 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে করে 1 বছর পর্যন্ত যেন পায়। এবং তারপরে আয়রন, বিশেষ করে আয়রনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া এগুলো যাতে না হয় সেগুলো আটকাতে গেলে আয়রন থেরাপি হিসাবে দিতে হবে একেবারে 6 মাসের পর থেকে প্রত্যেক বাচ্চার জন্য। যারা অবশ্য লো বার্থ ওয়েট, স্মল ফর ডেড বেবি, তাদের বেবির জন্য অন্তত 2 মাসের পর থেকে আয়রন দেওয়ার কথা বলা হয়েছে। মানে 3 মিলিগ্রাম পার কেজি পার ডে
হয়তো 1 or 2 ডিভাইডেড ডোজ, ইন 2 ডিভাইডেড ডোজ, 1 থেকে 2, এটা কিন্তু বলা হয়েছে। একবারে 1.5 বছর, 1.5 থেকে 2 বছর পর্যন্ত দিতেই হবে। লো বার্থ ওয়েটে করে একবারে 2 মাসের পর থেকেই, আর অন্য বাচ্চাদের নর্মাল ওয়েটের বেবিদের ক্ষেত্রে বলা হয় 6 মাসের পর থেকে একবারে 1.5 থেকে 2 বছর পর্যন্ত এটা আয়রন থেরাপি দিতে হবে। আর এছাড়া নর্মাল খাবারের মধ্যে যেটা শাক সবজি, এগুলো যাতে নিউট্রিশনাল সাপোর্ট হিসাবে দিতে হয়, সেগুলো কিন্তু দিতে হবে। এই মোটামুটি এ করে বললাম। ভ্যাকসিনেশান দিতে হবে, ভ্যাকসিনেশান সাপোর্টগুলো দিতে হবে। এই যে বলে হচ্ছে যে বড় কারণ দেখা যাচ্ছে ডায়রিয়া আটকানোর জন্য, বড় কারণ দেখা যাচ্ছে নিউমোনিয়া আটকানোর জন্য। দুটো বড় গভর্নমেন্টের আমাদের বড় সাপোর্ট সিস্টেম, আমাদের ইমিউনাইজেশন প্র্যাকটিসের মধ্যে নিউমোনিয়া কন্ট্রোল প্রোগ্রাম, নিউমোনিয়ার জন্যে নিউমোনিয়ার ভ্যাকসিন, নিউমোকোকাল ভ্যাকসিন যেমন দেওয়া হচ্ছে এখন, সেটাও কিন্তু একটা বড় সাপোর্ট। এবং ডায়রিয়ার বড় কারণ যেমন রোটাভাইরাল ডায়রিয়া, এটাও যেমন ভ্যাকসিনেশন সাপোর্ট দে আর অলসো গেটিং। রোটাভাইরালের বিরুদ্ধে একেবারে প্রথম 6 মাসের মধ্যে তারা কিন্তু ডায়রিয়াল এগুলো নর্মাল গভর্নমেন্টের সাপোর্ট সিস্টেম আমাদের অ্যাজ পার দ্য হু রেকমেন্ডেশন, সেগুলো কিন্তু আমাদের কিন্তু সাপোর্ট সিস্টেমের মধ্যে রয়েছে। অতএব অপুষ্টির শিকার এর বাইরেও যদি হয়, তখন সেটা অ্যাডিকুয়েটলি মিট আপ আমাদের এর থেকেই করতে হবে। এবং সেটা আমাদের ডিফারেন্ট হেলথ সিস্টেমের মধ্যে দিয়ে ডাক্তাররা আছেন, প্যারামেডিক্যাল ওয়ার্কার্সরা আছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা আছেন, সাব সেন্টারে রিলেটেড হেলথ ওয়ার্কাররা আছেন, হেলথ অ্যাসিস্ট্যান্টসরা আছেন, এনারা সবাই আমরা দেখে এটা যথাযথভাবে আপনাদের নিউট্রিশনাল গাইড করে এটা কিন্তু এই অবস্থা থেকে, এই মডারেট আন্ডার নিউট্রিশন, এটা কিন্তু রেহাই পাওয়া সম্ভব। এই যে বলা হয়েছে যে সাফিসিয়েন্ট ক্যালোরি এবং প্রোটিনটা যাদের অ্যাডিকুয়েট যাতে পায়, ওই যে প্রোটিনের প্রায় 150 থেকে 175 ক্যালোরি পার কেজি পার ডেতে যেন পায়, ওই ধরনের সিচুয়েশানে আন্ডার নিউট্রিশন যদি থাকে, এবং যদি সেখানে প্রোটিন 3 গ্রামস পার কেজি পার ডে করে যেন থাকে, অর্থাৎ সেটা আপনাদের দেখে ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের এর মধ্যে এই আলোচনাটুকুই রইল। অতএব বুঝতেই পারছেন যে কতখানি ক্রুশিয়াল, যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়ে গেলে কিন্তু কত বড় বড় অসুবিধাজনক অবস্থার মধ্যে আমাদের পড়তে হয়। এটা আরও সিভিয়ার স্যামের ব্যাপারে আমরা পরের সপ্তাহে হয়তো আমি থাকবো না, পরের সপ্তাহে তো একটু গ্যাপ যাবে, তারপরের সপ্তাহ থেকে আবার আমরা যথাযথভাবে নিয়মিত ভাবে এসে আপনাদের এটা কভার করা যাবে। কিন্তু নিউট্রিশনাল সাপোর্ট সিস্টেম আমরা যেটা শুরু করেছি, এটা কিন্তু আপনাদের যথাযথ গুরুত্ব, এটাই ইম্পর্টেন্সটা দেওয়ার জন্যেই আজকের এই আন্ডার নিউট্রিশনটা দিয়েই আমাদের শুরু করা হলো। পরের দিন আমরা আরও যাতে স্যাম, এটা ডিটেলসে আপনাদের কভার করা হবে, কেন এইটা আজকের এর মধ্যে সময় এবং অবসর এই মোটামুটি আজকে এই ডিসকাশনটা আলোচনা প্রায় 5টা বাজে, তাই তো? আচ্ছা, আজকে এই পর্যন্ত আলোচনাটা রেখেছি। কোনো কি কোশ্চেন আছে? কোশ্চেন কি কেউ কিছু দিয়েছে? এখানে কি লিখে দিয়েছে দেখো তো। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট সিটিংয়ে তাহলে আমরা
আমাদের ঘড়িটা একটু স্লো যাচ্ছে বলে আমরা এই অনুযায়ী এটা ঠিক করে দিতে হবে। যাক, আমাদের সময় পেরিয়ে গেছে প্রায়, সেই জন্য আজকে আপনাদের কাছ থেকে অবসর নিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের এখানে আমাদের পাঠিয়ে দেবেন, সেখানে তাহলে আমরা পরের দিন আমরা মিট আপ করার চেষ্টা করব। নমস্কার। কতজন